মাত্র ২৩৫০ টাকায় এক ট্রিপে মেরিঞ্জা ভ্যালি আর কক্সবাজার ভ্রমণের গল্প শুনতে চাইলে এই ভিডিও আপনার জন্য। কেউ ভালোবাসেন পাহাড় তো কারো পছন্দ সমুদ্র। আর যদি আমার মতো পাহাড় আর সমুদ্র দুটোকেই একসাথে ভালোবাসেন, তাহলে কোনটা ছেড়ে কোথায় যাবেন? কি চিন্তায় পড়ে গেলেন? এরকম চিন্তায় আমিও পড়েছিলাম। তাই সিদ্ধান্ত নিলাম এক সফরেই ঘুরবো পাহাড় আর সমুদ্র দুই জায়গাতেই। আর সেই সিদ্ধান্ত থেকেই আমার এই যাত্রা, যেই জার্নিতে প্রথমে যাব পাহাড়ের ওপর গড়ে ওঠা মেঘের দেশ মিরিঞ্জা ভ্যালিতে, আর সেখান থেকে যাব পৃথিবীর দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কক্সবাজার। ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন, এখান থেকেই রাত ৯টা ২০ মিনিটে আমাদের নিয়ে যাত্রা করবে মহানগর এক্সপ্রেস। ভাড়া জনপ্রতি ৪০৫ টাকা। মহানগর এক্সপ্রেস যখন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে থামল, তখন ঘড়িতে সময় ভোর ৫টা। স্টেশন থেকে একটা সিএনজি নিয়ে চললাম নতুন ব্রিজের দিকে। নতুন ব্রিজ থেকে চকরিয়াগামী অসংখ্য বাস পাওয়া যায়, তার একটাতে উঠে পড়লাম আমরা। এখানে একটু দরদাম করে নেবেন, না হলে ২০০ টাকার ভাড়া ৩০০ থেকে ৩৫০ টাকা নিতে পারে। সকাল ৮:৩০টায় পৌঁছে গেলাম চকরিয়া বাজারে। চকরিয়া বাস স্ট্যান্ডে নেমেছি আর এখান থেকে নাস্তা করে নিচ্ছি। সকালের নাস্তাটা এখান থেকে শেষ করে আমরা রওনা দিব মিরিঞ্জা বাজারের উদ্দেশ্যে। নাস্তা শেষ করে এবারে চাঁদের গাড়িতে উঠে পড়েছি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তার সৌন্দর্য উপভোগ করতে করতেই এই চাঁদের গাড়ি এগিয়ে চলেছে আমাদের নিয়ে। চকরিয়া থেকে মিরিঞ্জা বাজার পর্যন্ত চাঁদের গাড়িতে জনপ্রতি ৮০ টাকা ভাড়া। আপনি যদি চাঁদের গাড়ি রিজার্ভ নিতে চান, সেক্ষেত্রে খরচ হবে ১২০০ থেকে ১৩০০ টাকার মতো। চলতে চলতে গাড়ি এসে থামলো ইয়াংছা বাজার। সেখানে আর্মি চেকপোস্টে আইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আবার চলতে শুরু করলাম আমরা। আরও কিছুক্ষণ পর পৌঁছে গেলাম মিরিঞ্জা বাজার। এখান থেকে ট্রেকিং করে আমাদের যেতে হবে আগে থেকেই বুকিং দিয়ে রাখা মিরিঞ্জা ডেঞ্জার হিলের রিসর্টে। এখন আছি মিরিঞ্জা বাজারে। এখান থেকে ট্রেকিং করে উপরে উঠতে হবে। আমাদের রিসর্ট ওনার বাবলু ভাই আমাদেরকে বলেছিলেন এইখান থেকে ১০-১৫ মিনিট ট্রেকিং করলেই নাকি আমরা পেয়ে যাব ডেঞ্জার হিল। চলেন যাওয়া যাক। কিছুটা এগিয়ে যাওয়ার পর বুঝলাম এই বৃষ্টিতে পাহাড়ে ট্রেকিং মোটেও সহজ নয়। এই যে এই পথ বেয়ে উপরে উঠতে হবে পাহাড়ের। বৃষ্টি হয়েছে, অবস্থা খুব খারাপ। চলেন আস্তে আস্তে উঠি। বৃষ্টি ভেজা কাদামাটির ট্রেল ধরে বেশ লম্বা সময় ট্রেকিং করা লাগলো আমাদের। ১৫-২০ মিনিটের পথ যে কিভাবে প্রায় ঘন্টাখানেক লেগে গেল বুঝতেই পারলাম না। যাই হোক, মনে শান্তি। অবশেষে দেখা পেলাম ডেঞ্জার হিলের। ডেঞ্জার হিলে ঢুকে সকল ফর্মালিটিজ শেষ করে এগিয়ে গেলাম আমাদের জন্য নির্ধারিত কটেজে। কটেজের ব্যালকনি থেকে বেশ চমৎকার ভিউ দেখে ভেতরে ঢুকতে মন চাইল না আর। তারপরেও একটা রুম ট্যুর তো প্রয়োজন। এই কটেজ রুমে একসাথে থাকতে পারবেন ৮ জনের একটা গ্রুপ, সাথে আছে অ্যাটাচড বাথরুম। এই কটেজের ভাড়া পড়ে ৩০০০ টাকা। ৮ জনের গ্রুপে যা জনপ্রতি ৩৭৫ টাকা মাত্র। সেই সাথে খাওয়ার খরচ জনপ্রতি ৭৫০ টাকা। এই টাকায় ৩ বেলার খাবার আর সন্ধ্যায় স্ন্যাক্স পাবেন। এই মিরিঞ্জা ডেঞ্জার হিল রিসোর্টের নাম্বার দেয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। এই ডেঞ্জার হিল নিয়ে আমার সম্পূর্ণ একটা ভিডিও আছে। এই ভিডিও শেষ করে চাইলে দেখে নিতে পারেন সেই ভিডিও। লিংক দেয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। সারাদিন এ পাহাড় সে পাহাড় আর বিভিন্ন পয়েন্ট ঘুরতে ঘুরতে সন্ধ্যা নামে মিরিঞ্জা ভ্যালিতে। রাতের মিরিঞ্জা ভ্যালি বড়ই অদ্ভুত একটা রূপ নেয়, যা আপনাকে ভাবাতে বাধ্য করে পাহাড়ের রুক্ষতা কতটা প্রশান্তির ছোঁয়া দেয় এই মায়াবী রাতে। কাঠের তৈরি এই কটেজে রাতটা এক অন্য ভুবনের মতো কিভাবে যেন পার হয়ে গেল। এরপর মেঘ ছুঁয়ে পার করে দিলাম গোটা সকালটাই।
সকালের নির্ধারিত খাবার খেয়ে বেরিয়ে পড়তে হলো আমাদের। আবার ফিরতি পথের ট্রেকিং। এই ট্রেকিং করেই পৌঁছাতে হবে মিরিঞ্জা বাজারে। মিরিঞ্জা বাজার থেকে আবার উঠলাম চাঁদের গাড়িতে। ভাড়া সেই ৮০ টাকাই। গন্তব্য চকরিয়া বাস স্ট্যান্ড। কিছু কাজে আটকে খানিকটা দেরিও হয়ে গেল আমাদের। সে যাই হোক, চকরিয়া থেকে উঠতে হবে কক্সবাজারের বাসে। অসংখ্য গাড়ি পাবেন এই রুটে। নন এসিতে ভাড়া ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত নিতে পারে। যেহেতু চকরিয়া থেকে রওনা দিতে লেট হয়েছে, তাই কক্সবাজার পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল আমার। পৌঁছে গেছি কক্সবাজার। মিরিঞ্জা ভ্যালি থেকে চলে এসেছি পৃথিবীর দীর্ঘতম এই প্রাকৃতিক সমুদ্র সৈকতে। এইখান থেকে ঘুরে দেখবো সমুদ্র সৈকতের সবকিছু আর দেখাবো আপনাদের। পৌঁছে তো গেলাম, এবার হোটেল খুঁজতে হবে একটা, যেখানে কাটাবো এক রাত। খুঁজতে খুঁজতে বেশ সস্তায় টুইন বেডের একটা রুম পেয়ে গেলাম এই কক্স অ্যাম্বাসেডর হোটেলে। ১৫০০ টাকা দিতে হবে এক রাতের জন্য, যেখানে অনায়াসেই ৪ জন থাকা যায়। সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়ে ৩৭৫ টাকা। এই কক্স অ্যাম্বাসেডর হোটেলে যোগাযোগের নম্বর দেওয়া থাকবে ডেসক্রিপশন এবং প্রথম কমেন্টে। প্রয়োজনে যোগাযোগ করে নিতে পারেন। থাকার ব্যবস্থা তো হলো, এবারে পেটকে শান্ত করার পালা। কক্সবাজারের জনপ্রিয় রেস্টুরেন্টগুলোর একটা শালিক রেস্টুরেন্টে ঢুকে পড়লাম তাই। তবে বিশাল নামডাকওয়ালা এই রেস্টুরেন্টের সেই আগের মতো খাবারের মান এবং সার্ভিস কোনোটাই পেলাম না। সবকিছু কেমন যেন অ্যাভারেজ মনে হলো আমার কাছে। আর এই অ্যাভারেজ ডিনারের সাথেই শেষ হলো রাতের আয়োজন। দেখা হবে কাল সকালে। শুভ সকাল কক্সবাজার। বৃষ্টির মধ্যেই কক্স অ্যাম্বাসেডর হোটেলের পাশে কাঁচা লঙ্কা রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট সেরে নিলাম। এবারে চলেছি সাগর পাড়ে। ডলফিন মোড় থেকে এগিয়ে চলেছি বিচের দিকে। এই বিচটাকে বলা হয় কলাতলি বিচ। কক্সবাজারে পৌঁছে সাধারণত মানুষ এই বিচটার দিকেই আসে। চলেন যাওয়া যাক। বেশ খানিকক্ষণ কলাতলি পয়েন্টে হেঁটে সমুদ্রের ঢেউ আর গর্জনের অপরূপ এক দৃশ্য উপভোগ করছি আমি। এবারে অন্য 2টা পয়েন্টেও তো যাওয়া লাগে। এখন আছি কক্সবাজারের লাবণী পয়েন্টে। আমার পেছনে সমুদ্র, আর সেই সমুদ্রের ঢেউ ভাঙতে ব্যস্ত অসংখ্য মানুষ। এইটাও কক্সবাজারের মোস্ট ক্রাউডেড বিচের মধ্যে একটা। লাবণী পয়েন্টের পর চলেন এবার সুগন্ধায় যাই, আর সেখানেই সমুদ্রের নোনা পানির সাথে আলিঙ্গন করব আমি। এই মুহূর্তে আছি কক্সবাজারের সুগন্ধা পয়েন্টে। কক্সবাজারের যে কয়টা ক্রাউডেড পয়েন্ট আছে তার মধ্যে এইটা একটা। এই বিচে এখন প্রচুর পরিমাণে মানুষ আছে, পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। আমি আমার সামনে পেছনে যতদূর চোখ যাচ্ছে আমি টোটালি দেখতে পাচ্ছি যেন মানুষ আর মানুষ। সমুদ্রের পাড়ে গেলে আর উঠতে ইচ্ছা হয় না আমার, তাই কখন যে দুপুর হয়ে গেছে খেয়ালই করিনি। তবে পেট কিন্তু জানান দিয়েছে তার কথা, অর্থাৎ দুপুরের খাওয়াটা সেরে নিতে হবে এবার। লাঞ্চের জন্য ঢুকে পড়েছি শ্বশুরবাড়ি। কি অবাক হচ্ছেন? এই রেস্টুরেন্টের নামই শ্বশুরবাড়ি। এখানে খাবারের মান এবং সার্ভিস আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। তবে আফসোস, শ্বশুরবাড়িতে অনেকগুলা শ্যালক আছে, একটাও শ্যালিকা নাই। সত্যি বলতে পাহাড় আমাকে শেখায় জীবনের সাফল্যের উচ্চতায় উঠতে প্রয়োজন নিরলস প্রচেষ্টা, আর সমুদ্র আমাকে তার বিশালতা দিয়ে উপলব্ধি করায় তুমি যতই সফল হও, এই পৃথিবীতে তুমি নিতান্তই ক্ষুদ্র এক অস্তিত্ব। তাই তো পাহাড়ের পরে সমুদ্রের এই ভ্রমণ আমাকে নিজের অস্তিত্ব আবিষ্কার করতে শেখায়। এই ছিল আমার পাহাড় আর সমুদ্র মিলিয়ে এক দুর্দান্ত সফরের গল্প। আপনার মনটা কোথায় পড়ে আছে বলেন তো?